আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ক্লিনিক্যাল ফার্মাকোলজির চিকিৎসক এবং ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের ইনভেস্টিগেটর ডক্টর শাম্ব সম্রাট। আজ শুনবেন সাক্ষাৎকারটির চতুর্থ তথা শেষ পর্ব। সাক্ষাৎকার নিচ্ছেন সঞ্জয় দত্ত। প্রেগনেন্সিকে এক্সক্লুড করা হচ্ছে মানে তারা নেবেন না, মানে আমি বলছি ধরুন 50-এর নিচে কারোর বয়স, হ্যাঁ তিনি কোমরবিডিটিতে আছেন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও প্রেগনেন্সি যেহেতু, সেই জন্য এটাকে এক্সক্লুড করা হবে। আচ্ছা, কারণ প্রেগনেন্সিতে ভ্যাকসিনের সেফটি নিয়ে এখনো পর্যন্ত সেরকম স্টাডি নেই, এবং সব থেকে বড় কথা, কোভিড প্রেগনেন্ট ওমেনদের যখন হচ্ছে সেটা খুব একটা কমপ্লিকেশন ক্রিয়েট করছে না জেনারেলি, এবং তাই আমরা যদি ভ্যাকসিন ব্যবহার করি এবং সেই ভ্যাকসিনের থেকেই বরঞ্চ যদি কোনো ক্ষতি হয়, সেইটা আরো বেশি দুর্ভাগ্যের হবে। তাই এখনো অব্দি যা গাইডলাইন, তাতে প্রেগনেন্সিতে ভ্যাকসিন কোভিডের জন্য ইউজ করা উচিত হবে না, এবং তাদেরকে এক্সক্লুশনই রাখা হচ্ছে, এটাকে কন্ট্রাইন্ডিকেশন করা হচ্ছে। আচ্ছা, এই যে কোভিশিল্ড আর কোভ্যাক্সিন, অক্সফোর্ড এবং ভারত বায়োটেক, এই দুটো টিকার মধ্যে কি গুণগত কোনো প্রভেদ রয়েছে? মানে আমি বলতে চাইছি যে ধরুন আজকে কাউকে যদি অপশন দেওয়া হয় যে তুমি কোভিশিল্ড নেবে না কোভ্যাক্সিন নেবে, সেক্ষেত্রে সে কোনটাকে বেছে নেবে এবং কেন? এক্ষেত্রে মানে এখনো অব্দি ক্লিয়ার কাট এরকম দুটোকে আমরা ডিফারেন্স করতে পারবো না যে কোভিশিল্ড ভালো না কোভ্যাক্সিন ভালো। আমি এর বৈশিষ্ট্যটা একটু বলতে পারি যে কোভিশিল্ড আসলে কি। কোভিশিল্ড হচ্ছে একটা রিকম্বিনেন্ট শিম্পাঞ্জির ক্ষেত্রে যে অ্যাডিনোভাইরাস ইনফেকশন করে, সেই অ্যাডিনোভাইরাসটাকে একটা রিকম্বিনেন্ট টেকনোলজিতে তৈরি করা হয়েছে, যেটাই SARS-CoV-2 আমাদের আর যে স্পাইক প্রোটিনটা, তার এগেনস্টে একটা ইমিউনিটি তৈরি করছে। কোভিশিল্ড এর ক্ষেত্রে আমরা জানি, অলরেডি আমরা ডিসকাস করলাম যে এর একটা এফিকেসি ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালের শেষে দেখা গেছে প্রায় 70%। সেখানে আপনি যদি কোভ্যাক্সিনের কথা বলেন, কোভ্যাক্সিন হচ্ছে একটা ইনঅ্যাক্টিভেটেড করোনা ভাইরাস ভ্যাকসিন, মানে পুরো কোভিড-19 ভাইরাসটা যেটা, হোল ভেরিয়েন্ট যেটা, সেটাকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে, করে সেটাকে মানে ভ্যাকসিন হিসেবে দেওয়া হচ্ছে। এর ক্ষেত্রে বিভিন্ন রকম সেল প্ল্যাটফর্ম ইউজ করা হয়, যেমন এরোসেল প্ল্যাটফর্ম এখানে ইউজ করা হয়েছে। তাই এক্ষেত্রে 26,000 ভলেন্টিয়ার নিয়ে যে ট্রায়ালটা শুরু হয়েছে, এবং অলরেডি ফার্স্ট ডোজ দেওয়া হয়ে গেছে প্রায় 22,000 ভলেন্টিয়ারকে। এই ট্রায়ালটা পুরোটা শেষ হলে আমরা তারপর বুঝতে পারবো যে এর এফিকেসি কত। তখন আমরা একটা জায়গাতে গিয়ে বলতে পারবো কোভ্যাক্সিনের এফিকেসি এত % এবং কোভিশিল্ডের এফিকেসি এত %। এবং তার সঙ্গে যদি আমরা কোভিশিল্ডের ইন্ডিয়ান ডেটা, আমরা যেটা 70% বলছি, এটা তো পুরোপুরি বিদেশের ডেটা, ইংল্যান্ডের ডেটা বা কিছুটা ব্রাজিলের ডেটা, সেইটা আমাদের দেশে কত পার্সেন্টেজ, সেটা তো আমরা আরো কিছুদিন বাদে জানতে পারবো, তখন আমরা কিন্তু এই তুলনাটা করতে পারবো। ডক্টর সম্রাট, ব্রিটেনে করোনার যে নতুন স্ট্রেন দেখা গেছে তা আরো 70% বেশি ছোঁয়াছে। ব্রিটেন থেকে ভারতে আসা কয়েকজনের দেহেও এই স্ট্রেন পাওয়া গেছে, আমাদের কলকাতাতেও এমন 2-1 ইতিমধ্যে এসে পৌঁছেছেন। আশঙ্কার একটা চোরা স্রোত বইছে অনেকের মনেই। এই সমস্যাটা আমরা কিন্তু বেশ কিছুদিন আগে থেকে অনুধাবন করতে পারছিলাম। আপনি যদি ভারতবর্ষের কথাই ভাবেন, ভারতবর্ষে প্রায় 19 রকম জেনেটিক ভেরিয়েন্ট পাওয়া গেছে, যেটা কোভিড-19 ভাইরাসে, যে ক্ষেত্রে কিন্তু সেই ভেরিয়েন্টের ভাইরাসগুলো আমাদের শরীরে যে নিউট্রিলাইজিং অ্যান্টিবডি তৈরি হচ্ছে, একবার কোভিড হওয়ার পরে যে অ্যান্টিবডি আমার শরীরে তৈরি হচ্ছে, তার থেকে সেই 19 রকমের জেনেটিক ভেরিয়েন্ট কিন্তু নিজেকে বাঁচিয়ে ফেলছে, অর্থাৎ এরা এসকেপ করছে। সারা পৃথিবীতে এটা মোটামুটি সাসপেক্ট করা হচ্ছে যে প্রায় 120 রকমের এই ধরনের ইমিউন এসকেপ ভেরিয়েন্ট কোভিড-19 এর পাওয়া যাচ্ছে। সেটা কিন্তু খুবই একটা কনসার্নের ব্যাপার। একটা স্টাডি হয়েছে অন্ধ্রপ্রদেশে, সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 34% ওই 272টা সিকোয়েন্স জিনোমের মধ্যে দেখা গেছে যে 34% এর ক্ষেত্রে এই ধরনের ভেরিয়েন্টের খোঁজ পাওয়া যাচ্ছে। তাই সবসময় ভেরিয়েন্ট হওয়া মানেই হচ্ছে একটা রিইনফেকশনের চান্স বেশি হয়ে যাওয়া। ওখানে একটা স্পেসিফিক ভেরিয়েন্ট দেখতে পাওয়া গেছিল, যেটার নাম হচ্ছে N501Y। এটার আরেকটা নাম ইউকে ভেরিয়েন্টও বলা যেতে পারে। এটাই ইমিউন এসকেপ করছিল। এই ধরনের ভেরিয়েন্ট কিন্তু আরো কয়েকটি দেশে দেখতে পাওয়া যাচ্ছে, যেমন সাউথ আফ্রিকা, যেমন USA, যেমন ডেনমার্ক এবং ব্রাজিল। সাউথ আফ্রিকাতে
এরকম ধরনেরই আরেকটা ট্র্যাডিশনাল ভেরিয়েন্ট পাওয়া গেছে, যে কিন্তু এই ধরনের খুব বেশি পরিমাণে ইমিউন এসকেপ করছে। এবং ইমিউন এসকেপ মানেই হচ্ছে রিইনফেকশন। আর রিইনফেকশন যখনই আমরা ভাববো, তার মানে আমাদের মনের মধ্যে ভয় হবে যে সেকেন্ড ওয়েভ আসবে কিনা। এবং সেকেন্ড ওয়েভের ভয়ের থেকেই আমরা মুক্তি পাওয়ার জন্য এই রিসেন্ট ভ্যাকসিন নিয়ে আমরা খুব খুশি হয়েছিলাম। কিন্তু সেই খুশিতে জল ফেলে দেবে যদি এই ধরনের মিউটেশন গুলো ইমিউন এসকেপ করে। এরপরেই অবধারিতভাবে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে এই যে ভ্যাকসিন গুলো বাজারে এখন আসছে, এগুলো কি এই মিউটেটেড ভাইরাসকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে? এখনো আমাদের বৈজ্ঞানিকদের কাছে এর কোনো উত্তর নেই। ডাক্তাররা কেউই এর উত্তর এখন জানেন না। যেটুকুনি জানা সেগুলো সবই হচ্ছে থিওরিটিক্যাল। আমি যদি কোভ্যাক্সিনের কথাই বলি, যে কোভ্যাক্সিন মানে একটা ইনঅ্যাক্টিভেটেড করোনা ভাইরাসকে আমার শরীরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং তার এগেনস্টে প্রোটেক্টিভ অ্যান্টিবডি তৈরি হচ্ছে। তা এবার যদি করোনা ভাইরাসটি নিজের প্রকৃতিটাকেই কিছুটা চেঞ্জ করে দেয়, তাহলে ওই অ্যান্টিবডি আবার তো আমাকে প্রোটেকশন দিতে পারবে না। তা সেক্ষেত্রে আমাদের একটা ভয়ের ব্যাপার থাকছে। এক্ষেত্রে আমাদের ইমিউনিটিটা দুটো ভাগে সাধারণত হয়ে থাকে। একটা হচ্ছে ইমিডিয়েট ইমিউনিটি, বা যেটাকে আমরা বলি হিউমারাল ইমিউনিটি, যেটা আমার শরীরে যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া বা যে কোনো ধরনের অ্যান্টিজেন ঢোকে, সঙ্গে সঙ্গে আমাদের শরীর থেকে কিছু অ্যান্টিবডি তৈরি হয় এবং তাদেরকে মেরে ফেলে। এবং সেই মেরে ফেলার সাথে সাথে আমাদের একটা মেমোরি সেল থাকে, সেই মেমোরি সেলগুলোকেও ও ট্রেন করে রাখে, যাতে পরে যদি কখনো ওই ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া বা ওই ধরনের অ্যান্টিজেন শরীরে ঢোকে, তাকে যেন মেরে ফেলে। তো সেইটাকে বলা হয় যে সেল মিডিয়েটেড ইমিউনিটি। কতটা এই ভ্যাকসিন সেল মিডিয়েটেড ইমিউনিটি তৈরি করবে, সেইটাই আমাদের এখন দেখতে হবে, যে এই কোভ্যাক্সিন বা কোভিশিল্ড সেল মিডিয়েটেড ইমিউনিটির ক্ষেত্রে আমাদের কি এফেক্ট দেবে। থিওরিটিক্যালি বলা হচ্ছে যে এদের সেল মিডিয়েটেড ইমিউনিটি খুব ভালো। এবং আমরা সবাই জানি যে আমেরিকাতে যে ভ্যাকসিন একটি এখন খুবই জনপ্রিয়, মডার্নার যে ভ্যাকসিন, যেটা mRNA ভ্যাকসিন, তার ক্ষেত্রে কিন্তু এই একটা স্ট্রং সেল মিডিয়েটেড ইমিউনিটি দেখা যাচ্ছে। ওই ধরনের ভ্যাকসিন গুলো কিন্তু এই মিউটেশনের পরেও অনেকটাই কার্যকারী থাকবে। কিন্তু আমাদের এই যে ভ্যাকসিন গুলো, যেটা কোভ্যাক্সিন, সেটা কতটা থাকবে সেটা হচ্ছে ভাবার বিষয়। ভ্যাকসিনেশনের ওপর সেটা আমাদেরকে দেখতে হবে এবং সেই মতন ভাবে আমাদেরকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। তবে আমার মনে আছে যে যখন চ্যাডক্স ভ্যাকসিনের যে রিসার্চার, মেন প্রিন্সিপাল ইনভেস্টিগেটর আমাদের ভারতবর্ষে এসেছিলেন, এবং তাকেও এই প্রশ্নটা স্বভাবতই জিজ্ঞেস করা হয়েছিল, তিনি যেটা বলেছিলেন যে যেহেতু এটা একটা অ্যাডিনো ভাইরাস, একটা অন্য ভাইরাস আমাদের শরীরে ওই ভ্যাকসিনের মধ্যে দিয়ে ঢোকানো হচ্ছে এবং ও আলটিমেটলি গিয়ে mRNA তৈরি করছে এবং তারপর ডাইরেক্ট কোভিড-19 ভাইরাসকে ওরা ঢুকিয়ে দিচ্ছে না। ওরা দাবি করছিল যে ওদেরকে কোভিড-19 যে স্পাইক প্রোটিনটা, যেটা মেনলি এই ইনফেকশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, সেই স্পাইক প্রোটিনের এগেনস্টে ওদের ইমিউনিটি মেনটেন হবে ইভেন আফটার মিউটেশন। কিন্তু এইটা জেনারেলি যতক্ষণ না আমরা হার্ড এভিডেন্স পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের কমেন্ট করাটা ঠিক হবে না। শেষ প্রশ্ন ডক্টর সম্রাট, 2020 সালটা অবর্ণনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে কেটেছে প্রত্যেকেরই। নতুন বছর আমাদের মনের শান্তি কি ফিরিয়ে দেবে? আমরা কি একটু স্বাভাবিকতার দিকে যেতে পারবো? আপনার কি মনে হয়? সবসময় আমরা আশা করতে ভালোবাসি এবং আমার মনে হয় নিশ্চয়ই আমরা এই যে ভ্যাকসিন নিয়ে খুবই আশাবাদী। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, নতুন বছর এলেও আমাদের পুরনো বছরের কয়েকটা অভ্যেসকে ভুলে গেলে চলবে না। একটা হচ্ছে মাস্ক এবং দ্বিতীয়টি হচ্ছে স্যানিটাইজেশন। এরকম বেশ কিছু স্টাডি করা হয়েছে এবং স্টাডিতে দেখা গেছে যে মাস্কের জন্য আমাদের শরীরে যতটা ভাইরাস ঢোকার, ততটা ভাইরাস ঢুকতে পারছে না। সেই জন্য অ্যাসিমটমেটিক ক্যারিয়ার অনেক বেড়ে যাচ্ছে এবং যাদের কোভিড-19 ইনফেকশন হচ্ছে তাদের সেই ভিরুলেন্সটাও কম হচ্ছে। কিন্তু যেটা হচ্ছে মাইল্ড ডিজিজ হচ্ছে তাদের, কিন্তু এই মাইল্ড ডিজিজ হলেও যেটা হচ্ছে তাদের কিন্তু ওই টি সেল মিডিয়েটেড ইমিউনিটি, যেটা আমরা বলি যে ভ্যাকসিনের ক্ষেত্রেও আমরা অপেক্ষা করি যে টি সেল মিডিয়েটেড ইমিউনিটি তৈরি যাতে হয়, সেই টি সেল মিডিয়েটেড ইমিউনিটি, আরো স্পেসিফিক্যালি আমরা সায়েন্টিফিক টার্মিনোলজিতে বলি CD8 টি সেল ইমিউনিটি রেসপন্স হচ্ছে, যাতে কিন্তু তারা ভবিষ্যতে কোভিড-19 এর এগেনস্টে একটা প্রোটেকশন পাচ্ছে। অর্থাৎ মাস্ক কিন্তু পরোক্ষভাবে একটা ভ্যাকসিনের মতনই কাজ করছে। শুনলেন সাক্ষাৎকারটির চতুর্থ তথা শেষ পর্ব। সাক্ষাৎকারটি নিলেন সঞ্জয় দত্ত। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।